আচ্ছা, তো আজকে এই ক্লাসে এ আর বি সেকশনের ক্লাস হচ্ছে আমি একসাথে নিচ্ছি। তো আপনারা হচ্ছে আপনাদের আইডিটা কমেন্ট মানে চ্যাট বক্সে লিখে দিবেন, আর তার পাশে অবশ্যই আপনাদের সেকশনটা আপনারা হচ্ছে উল্লেখ করে দিবেন। হুম, আপনাদের এটা লিখবেন, আইডিটা লিখবেন পাশে, আপনাদের সেকশন এ নাকি সেকশন বি সেটা হচ্ছে আপনারা উল্লেখ করে দিবেন। না হলে হচ্ছে আপনারা হচ্ছে অ্যাটেন্ডেন্স হচ্ছে আপনি পাবেন না। তো এই কথাটা যারা এখনো জয়েন করে নাই তাদের সুবিধার্থে আপনারা হচ্ছে যার যার যে গ্রুপ আছে এ সেকশনের গ্রুপে সেটা বলে দেন, এবং বি সেকশনের গ্রুপে সেটা বলে দেন, যেহেতু দুই সেকশনের ক্লাস একসাথে হচ্ছে আইডির পাশে যেন সেকশনটা সবাই লিখে দেন। আর আমি হচ্ছে আজকের ক্লাস শুরু করতেছি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা। তো গত ক্লাসে আমরা হচ্ছে একটা সিনক্রোনাস মোটরকে কিভাবে নর্মালি স্টার্ট করা যায় না, সে স্টার্ট করতে হলে মানে কি মেকানিজমের প্রয়োজন হয় সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখেছিলাম। তো আজকে হচ্ছে আমরা দেখবো যে একটা সিনক্রোনাস মোটরে যদি হচ্ছে আহ লোডের পরিমাণ বাড়াই তাহলে আসলে কি হতে পারে। তো তার আগে আমরা হচ্ছে যদি আহ এই একটা সিনক্রোনাস মোটরের সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে একটু দেখি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তো সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে যদিও আপনাদের সিলেবাসে নাই, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। এইটা হচ্ছে, এবং এই ছবিটা সম্ভবত আমরা গত ক্লাসেও হচ্ছে বোর্ডে আমরা এঁকেছিলাম। সেটা হচ্ছে যে দেখেন আমাদের ওখানে এরকম ছিল যে সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে ছিল যে যখন আমার রোটরটা ঘুরে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়, যেটা হচ্ছে আমরা স্টেটরে একটা ইন্টারনাল মানে ভোল্টেজ ইনডিউস করে, এবং তারপর আমরা হচ্ছে কি টার্মিনাল ভোল্টেজ হচ্ছে আমার V5, সেটা হচ্ছে আমাদের একটা আমরা ইনফাইনাইট বাস অথবা পাওয়ার সিস্টেমের সাথে কানেক্ট করি। তো এবং এই পাওয়ার সিস্টেমের সাথে কানেক্ট করার কারণে আমার V5 এর যেই ম্যাগনিটিউড সেটাকে আমার অবশ্যই ফিক্সড থাকতে হয়, এবং হচ্ছে আমার যে ফ্রিকোয়েন্সি সার্কিটের স্টেটর সাইডে যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিটাকে ফিক্সড রাখতে হয়, যেহেতু আমার হচ্ছে এই V5 টার্মিনালটা আমার পাওয়ার বাসের সাথে কানেক্টেড থাকে। তো আজকেও অনেকটা একই রকম কথা, কারণ যখন আমরা একটা সিনক্রোনাস মোটর চালাতে যাব, আমরা তো যেই ইনপুট হিসেবে যেই ইলেকট্রিক্যাল সাইডে যে ইনপুটটা আমরা নিব সেই ইনপুটটা তো আমরা আসলে পাওয়ার সিস্টেম থেকেই নিব। তাহলে আমরা যখন পাওয়ার সিস্টেম থেকে ইনপুটটা নিব, তখন সেই ইনপুটের ভোল্টেজটা অবশ্যই আমার ফিক্সড থাকবে। সেটা আসলে আমার লোডে, লোড মানে বোঝাচ্ছে এই যে আমি ধরে রোটরটা ঘুরাচ্ছি, হ্যাঁ, সেই রোটরের স্পিড আমি কখনো বাড়াতে চাইলাম না। হুম, তাহলে আসলে কি হবে? বা ধরেন আমি একটা মানে হালকা বস্তুকে ঘুরাতে আপনার যতটা শক্তি দিতে হবে, একটা ভারী বস্তুকে যদি আপনি ঘুরাতে চান তাহলে তার থেকে আসলে আরো অনেক বেশি আপনার মানে শক্তির প্রয়োজন হবে। বা সেটাকে আমরা বলতে পারি যে আমার লোড হচ্ছে ইনক্রিজ হয়েছে। তো এখন আমাদের ইনপুট সাইডে যে ভোল্টেজটা আছে V5, এই V5টা হচ্ছে যেহেতু আমরা পাওয়ার সিস্টেম থেকে নিচ্ছি, তার মানে V5 এর ভ্যালু আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না। আপনার লোড আসলে কমে যাক অথবা বেড়ে যাক, যাই ঘটুক না কেন, V5 এর ভ্যালু আসলে কখনোই চেঞ্জ হবে না। এবং একই রকম ভাবে যেহেতু পাওয়ার সিস্টেমের সাথে কানেক্টেড, সেই জন্য আমার স্টেটর সাইডের যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিরও কখনোই পরিবর্তন হবে না। তাহলে আমার V5 আর ফ্রিকোয়েন্সি দুইটাই ফিক্স। এখন এখানে আরো একটা বিষয়, যদি আমি এখানে যে সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে রোটরটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডে রূপান্তর করার জন্য আমাদেরকে একটা ডিসি সাপ্লাই দিতে হয়, সেখান থেকে একটা ফিল্ড কারেন্ট I হচ্ছে আমার সার্কিটে আসে। এখন আপনি যদি এই এক্সাইটেশন বলবো না এখানে, আর এখানে বলবো যে ফিল্ড কারেন্ট, ফিল্ডের যদি আপনি কোনো পরিবর্তন না করেন তাহলে আসলে IF এরও কোনো পরিবর্তন হবে না। আর IF এর যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এই যে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা ছিল
যেটা হচ্ছে কি এই ফ্লাক্সের সাথে কানেক্টেড। হ্যাঁ, সেই ফ্লাক্সের আইএফ এর কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে এখানে ফ্লাক্সেরও কোনো পরিবর্তন হবে না। আর ফ্লাক্সের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আসলে আমার এই ই এ যেই ভোল্টেজটা আছে সেটারও কোনো পরিবর্তন হবে না। তাহলে আমার ভি ফাই পরিবর্তন হচ্ছে না, আমার যে ভোল্টেজটা আছে সেটারও কোনো পরিবর্তন হচ্ছে না, তারপর যে ফ্রিকোয়েন্সি আছে সেটারও কোনো পরিবর্তন হচ্ছে না। এখন যদি না হয়, তিনটার কোনোটারই যদি পরিবর্তন না হয়, তাহলে যদি আমার লোড সাইডে, হ্যাঁ, যে রোটরের যে লোড, যে রোটরটাকে আমি মানে কোন বস্তুর সাথে কানেক্ট করতেছি, সেই বস্তুর লোড যদি ইনক্রিজ করে তাহলে আসলে আমার একটা সিনক্রোনাস মোটরের সার্কিটে কি ধরনের প্রভাব পড়বে। হ্যাঁ, সেটা যদি আমরা আসলে চিন্তা করি, তো সেইটার জন্যই আপনি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইটার ফেজর ডায়াগ্রামটা হচ্ছে আমার একটু দেখা প্রয়োজন। তো ফেজর ডায়াগ্রামটা আপনারা হচ্ছে আহ আপনাদেরকে যে স্লাইডটা দেওয়া হয়েছে সেই স্লাইডে ফেজর ডায়াগ্রাম এইটা দেওয়া আছে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে ফেজর ডায়াগ্রাম, হ্যাঁ এটাও আপনারা আঁকতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এটার সাথে একটু মিলটা কোথায় সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। দেখেন, এখানে এখন আসলে কি হচ্ছে যে আগে আমার সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে এই এটা ছিল উপরের দিকে। হ্যাঁ, কারণ এই এটা ছিল আমার আউটপুট সাইড, কিন্তু যেহেতু এখন আমার এটা ইনপুট সাইডে চলে যাচ্ছে, সেই জন্য এর যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে নিচের দিকে আঁকা হয়েছে। হুম, তাহলে এটা হচ্ছে আমার ভি ফাই। এই ভি ফাই এর সাথে ই এর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আপনার ডেল্টা, আর আই এর সাথে ভি ফাই এর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ধরেন আপনার থিটা। তো এইটা হচ্ছে এই সেই ফেজর ডায়াগ্রামটা। এই সিমিলার ফেজর ডায়াগ্রামটাই আপনাদেরকে যে মানে সার্কিট মানে স্লাইড দেওয়া হচ্ছে সেই স্লাইডে উল্টা ভাবে আঁকা আছে, আর কিছুই না। এই যে ই এর বদলে সেটাকে ইবি আকারে লেখা আছে। এই যে ইবি, সেটাকে ইবি হিসেবে দেওয়া আছে। ভি ফাই, ভি ফাই এর জায়গাতেই আছে। এটা এখন নিচের দিকে চলে আসছে এবং দেখেন এখানে ওয়ান নামক একটা জিনিস লেখা। আচ্ছা, আর এই ওয়ানটাই হচ্ছে তাহলে, আচ্ছা ওয়ান লেখা, আর এখানে যে ভি আছে সেই ভি এর সাথেও একটা ওয়ান লেখা, আর এখানে আর ওয়ান নামক আরেকটা জিনিস দেওয়া আছে। এই আর ওয়ান যেটা সেটাই হচ্ছে আমার এই ফিগারের এই পোর্শনটা। এই পোর্শনটা, এই পোর্শনটা। আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম, আর এটা আসলে আপনাদের ফ্লাইট তো আমি আসলে মানে মডিফাই করার খুব ফাস্ট সময় আসলে পাই নাই। তো এই জন্য হচ্ছে এটা আর মডিফাই আমার করা হয় নাই, হয়তো নেক্সট পরে যদি আমি কখনো এই কোর্সটা আবার নিই তখন হয়তো আমি এটাকে মডিফাই করে দিই। বাট আপনারা পরীক্ষার হলে এই ছবিটা আঁকলেই হবে, আপনাদেরকে কোনো স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজন নাই, এই ছবিটা আঁকলেই চলবে। তো দেখেন, এখানে এই ছবিটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ব্যবহার করতেছি। তো যেটা ম্যাডাম, এটা কি বলতেছিলাম, প্রথম ছবিটা? এই যে ফেজর ডায়াগ্রামটাই আপনাদের স্লাইডে হচ্ছে এভাবে আঁকা আছে, উল্টা করে আঁকা আছে। হ্যাঁ, আপনারা এইভাবেই আঁকলেই চলবে আপনাদের। আহ এইটা, এটা ফলো করার আসলে জাস্ট বোঝার জন্য এটা ফলো করা, আর পরীক্ষায় আপনারা হচ্ছে এটাই দিবেন যেটা আছে। ঠিক আছে। এখানে এখানে তো ম্যাডাম দুইটা, যেটা পরীক্ষা দিতে বললেন না, এটা তো দুইটা, একটা দিব এ নাম্বার দিলে হবে না বিও দিতে হবে? সেটা আমি এখন এক্সপ্লেন করা শুরু করি নাই, করা শুরু করলে আপনি নিজেই বুঝতে পারবেন। ওকে ম্যাম। আচ্ছা, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আপনার তাহলে কি হচ্ছে, যেহেতু আমাদের পাওয়ার সিস্টেমের সাথে কানেক্টেড সেই কারণে আমার ভি ফাই এর কোনো পরিবর্তন হবে না। আর আমার যেহেতু আমি ফিল্ড কারেন্টের কোনো পরিবর্তন করতেছি না, এই জন্য এর যে লেন্থ, মানে এইটা তো হচ্ছে তার লেন্থ, সেই লেন্থেরও কোনো পরিবর্তন এখানে হবে না। তাহলে যদি লোডের পরিমাণ বাড়ে তাহলে আসলে কি হবে? আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করেন যে আহ আপনি নিজেই ধরেন আপনার হাত দিয়ে একটা কলমের মাথায় একটা সুতা বেঁধে আপনি হচ্ছে ঘুরাচ্ছেন। হ্যাঁ, তো এখন যদি আমি কোনো কারণে আপনার সুতার সাথে যে একটা ধরেন পাথর বাঁধা আছে, হ্যাঁ, এই পাথরের ওজনটাকে যদি আমি বাড়াই দিই তাহলে আসলে কি হবে? তাহলে যে জিনিসটা হবে যে সিমিলার স্পিডে আপনি এটাকে ঘুরাইতে হইলে আপনাকে বেশি শক্তি দিতে হবে, অথবা আপনার হয়তো
মানে একটু স্লো আপনি হয়ে, প্রথম দিকে শুরুর দিকে আপনি একটু স্লো হয়ে যাবেন। তারপরে যখন ধরেন আপনি একটু শক্তি বাড়ানোর চেষ্টা করলেন, তখন আপনাকে হয়তো আগে থেকে একটু বেশি পরিমাণ শক্তি এই জায়গার মধ্যে দিতে হবে। এখানে না এক্স্যাক্টলি সেম ঘটনাটাই ঘটবে, যে যখন আপনার হচ্ছে লোডের পরিমাণ যখন বেড়ে যাবে, হ্যাঁ, লোডের পরিমাণ যখন বাড়বে তখন এর মানের তার কোনো পরিবর্তন হইতে পারবে না। ও কি করবে, ও জাস্ট পিছনের দিকে সরে আসবে। হ্যাঁ, মানে ও কিছুটা পিছায় যাচ্ছে, এরকম। ও কিছুটা পিছায় যাচ্ছে, তো এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে আপনার একটু পিছায় যাবে। এই পিছায় যাওয়ার কারণে এইখানে যে ডেল্টার পরিমাণটা আছে সেই ডেল্টার পরিমাণটা হচ্ছে বেড়ে যাবে। তো এই যে রোটেশন বা ঘূর্ণন, সেই রোটেশন যে ইনডিউস যে টর্কটা উৎপন্ন হয় সেই টর্কটা হচ্ছে ডেল্টার উপর ডিপেন্ড। আপনার ডেল্টার মান যত বাড়বে, আপনার ইনডিউস টর্কের পরিমাণ তত বাড়বে। আর ইনডিউস টর্কের পরিমাণ যত বাড়বে, সে আবার আগের যে স্পিডটা আছে সেই স্পিডটা ফিরে পাওয়ার জন্য সে আরো বেশি শক্তি তখন হচ্ছে পাবে। তার মানে এই ভি ফাই ই এ কোনো কিছুরই চেঞ্জ না হয়ে লোডের যখন আপনার পরিবর্তন হবে, তখন আপনার শুধুমাত্র এই ডেল্টাটার পরিবর্তন হবে। হুম, এতটুকু পরিবর্তন হবে। আর এই ডেল্টার পরিবর্তনের সাথে আরেকটা জিনিস পরিবর্তন হবে। এখন দেখেন এই জিনিসটা যখন নিচের দিকে সরে আসতেছে, এটার আরেকটা ছবি এখানে আছে, এটা একটু হিজিবিজি, বাট আপনি এই যে এই ছবিটা একটু খেয়াল করেন। আপনার উপরের এই যে এগুলা চিন্তা করার কোনো দরকার নেই, হ্যাঁ। আপনি ধরেন আগে আমাদের এখানে ছিল, তারপর যখন আমি লোডটা বাড়াই দিলাম তখন আমার হচ্ছে এখানে চলে আসছে। হ্যাঁ, এখন এখানে চলে আসার ফলে যে জিনিসটা হচ্ছে, যে ই এর জন্য আপনার কারেন্ট ছিল ধরেন এইটা, যখন আপনি এটাকে বাড়াই দিলেন তখন আপনার কারেন্ট হচ্ছে কি আরো নিচের দিকে নেমে গেছে। হ্যাঁ, তো যে জিনিসটা এখানে হবে, যে আপনার এই কারেন্টের ভ্যালুটা হচ্ছে একটুখানি বাড়বে, ম্যাগনিটিউডটা বাড়বে, আর থিটার মানটা হচ্ছে কমে যাবে। এটা আরেকটা জিনিস। তাহলে কি কি হচ্ছে আপনি একটু দেখেন, ডেল্টার মান বেড়ে যাইতেছে, তারপর আই এর মান হচ্ছে কি বেড়ে যাবে। হ্যাঁ, আই এর মান যদি বেড়ে যায়, তার মানে কারেন্টের মান যদি বেড়ে যায়, তাহলে কি হবে, জাস্ট আপনার তাহলে এইখানে যে লসটা আছে সেই লসের পরিমাণ হচ্ছে একটু বাড়বে। তার মানে যদি আমার এক্সাইটেশন, এক্সাইটেশন কনস্ট্যান্ট এক্সাইটেশন কথাটার মানে হচ্ছে যে আপনি আপনার ফিল্ডের কোনো পরিবর্তন করতেছেন। আর ফিল্ডের যদি কোনো পরিবর্তন আমি না করি, তাহলে এখানে এর কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে যদি আমার লোড বেড়ে যায় তাহলে আমার ডেল্টার মান বেড়ে যাবে। আর ডেল্টার মান বেড়ে গেলে আমার এর মানটা হচ্ছে বেড়ে যাবে। এতে হয়তো আমার সার্কিটে লস কিছুটা বাড়বে, মানে আমার আর্মেচার সাইডে কারেন্ট বাড়বে। তো এটাই। এখন এই জিনিসটাই দেখেন আপনাদেরকে যে স্লাইডটা দেওয়া হয়েছে সেই স্লাইডের মধ্যে দেওয়া আছে হচ্ছে এইভাবে, যে প্রথমে আপনার লোড বাড়ানোর যে কথাটা সেটা প্রথমেই দেওয়া হয়। প্রথমে বলা হয়েছে যে ধরেন লোড হচ্ছে নর্মাল লোড, বা আপনার লোডটা কমই আছে। তাহলে লোড যদি কম থাকে, তাহলে এখানে এই ডেল্টার জায়গায় এখন আলফা লেখা। আগের ছবিতে ডেল্টা লেখা ছিল, এই ছবিতে সেটা আলফা। এবং এই আলফাটা হচ্ছে আপনার ধরেন এই যে এই ওয়ানটা হচ্ছে সেই আপনার আলফাটা আর কি। হ্যাঁ, এই ওয়ানটা, এই ওয়ান যদি আপনার আলফা হয়ে থাকে সেই আলফাটা হচ্ছে স্মল। তাহলে আলফা স্মল মানে কি হবে, যে আর ওয়ান যেটা, আর ওয়ান এইটা হচ্ছে আপনার ওই যে যেটা আমি আপনাকে বললাম যে লসটা যে বুঝাচ্ছে সে লসের পরিমাণটাও কম। তারপরে আসেন তখন কি হবে, যে কারেন্টের মানটাও কম থাকবে। তাহলে কারেন্টের, যেহেতু এই যে এই আলফা কম, সেজন্য কারেন্টের মানও কম। সেজন্য ইয়ার ওয়ান হচ্ছে এখানে সেই লসটা, সেই লসের মানটাও কম। আচ্ছা, সেই লসের মানটা কম এবং এই কারেন্টের সাথে রিলেটেড যেই কোণটা এখানে ছিল, এই যে এই থিটাটা, সেই থিটার মানটা, এই যে এখন যেহেতু হচ্ছে আমার থিটার মানটা হচ্ছে এই জায়গায় ছোট, সেই জন্য কস ফাই এর মানটা হচ্ছে কি বড় আসবে। তো যাই হোক, মেইন পয়েন্ট হচ্ছে যে প্রথম তিনটা আর কি, যে আলফার মানটা ছোট হবে, তার সাথে কারেন্টের মানটা ছোট হবে, এবং তারপরে লস ইয়ার ওয়ান যেটা, সেটাও আপনার ছোট আসবে। হ্যাঁ, এখন এরপর আপনাকে বলছে যে যদি আমি মোটরের লোডটাকে ইনক্রিজ করে দিই, মোটরের লোড যদি আমি ইনক্রিজ করি তাহলে আসলে কি হবে। তাহলে ওই যে আমরা বলছিলাম ডেল্টার মান বেড়ে যাবে।
তাহলে ডেল্টার মান এই যে দেখেন 2 এ এসে ডেল্টার মানটা বেড়ে গেছে। ডেল্টার মান বেড়ে যাওয়াতে এই জায়গায় হচ্ছে আপনার ইয়েও বেড়ে গেছে, ওই যে কারেন্টের মান বেড়ে গেছে। এবং কারেন্টের মান বেড়ে যাওয়ার কারণে এই যে ER2 যেটা সেটাও বেড়ে গেছে। আচ্ছা, আর ইবি দেখেন, ইবিটা হচ্ছে কিছুটা শিফট হয়ে এই দিকে চলে আসছে আর কি। এখন এই দিকে চলে এসে জাস্ট, কিন্তু এটার ম্যাগনিটিউডটা কিন্তু দেখেন আগের মতোই আছে। এই যে এখান থেকে এতটুকু মানে দৈর্ঘ্যটা যেটা যদি আমি বলি, সেই দৈর্ঘ্যটা আগের মতোই আছে, শুধু কোণের মানে চেঞ্জ হচ্ছে। এবং সেটাই হওয়ার কথা, যেহেতু আমার হচ্ছে টার্মিনাল সেট পাওয়ার সিস্টেমের সাথে কানেক্ট করা, সেজন্য আমার এখানে ভি5 অথবা এ এগুলার কোনো বা ফ্রিকোয়েন্সি এগুলার আসলে চেঞ্জ হবে না। এখন আরেকটা কথা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, ওই যে আমি একটা কথা বললাম যে প্রথমে যখন আমি লোডটাকে বাড়াই দিব, তখন আমার রোটারটা হচ্ছে প্রথমে একটু পিছায় পড়বে, হ্যাঁ, বা একটু স্লো হয়ে যাবে। বাট কিছুক্ষণ পরে এই যে এই আলফার মানটা যখন বেড়ে যাবে, এই যে আলফা 2 দেখেন, এই আলফা 2, এটা আলফা 2টা যখন বেড়ে যাবে তখন হচ্ছে আপনার এই যে টর্কটা, হ্যাঁ, যে টর্কের মাধ্যমে ও হচ্ছে ঘুরতেছে, সেই টর্কটা হচ্ছে আপনার এই আলফার সাথে ওই যে সাইন আলফা আকারে সমানুপাতিক আর কি। তো আলফার মান যদি বাড়ে তাহলে সাইন আলফার মানও বাড়বে, আর সাইন আলফার মান বাড়লে মানে টর্ক বাড়বে। তো সোজা হিসেবে আপনাদের আলফা যদি বাড়ে তাহলে টর্কের মান বাড়বে, আর টর্কের মান যদি বাড়ে তখন সে আবার আগের সিনক্রোনাস যে স্পিডটা আছে সে হচ্ছে সেই স্পিডটা ফিরে পাবে। এখন ব্যাপারটা হচ্ছে যে ওকে আসলে সেই সিনক্রোনাস স্পিডটা ফিরে পেতেই হবে। পেতেই হবে এই কারণে, কারণ আপনার ফ্রিকোয়েন্সি তো ফিক্সড। আর ফ্রিকোয়েন্সি যদি ফিক্সড থাকে, ওই যে সিনক্রোনাস জেনারেটরের সময় আমরা ফ্রিকোয়েন্সির একটা হচ্ছে ইকুয়েশন পড়ে আসছিলাম, যে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হচ্ছে আপনার ওই যে রোটরের স্পিড RPM এ ইন্টু পোল সংখ্যা ডিভাইডেড বাই 120। হ্যাঁ, এরকম একটা ম্যাথও বোধহয় আপনাদের বি সেকশনের কোশ্চেনে, সিটি কোশ্চেনে ছিল। তো ওই ফ্রিকোয়েন্সিটা আসলে রোটরের মানে সিনক্রোনাস মোটরের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। বাট এখানে ইনপুট হচ্ছে এখন ওই যে ফ্রিকোয়েন্সি আর আউটপুট হচ্ছে রোটরের স্পিড এম যেটা। তো আমার ফ্রিকোয়েন্সি যেহেতু ফিক্সড, পোল সংখ্যা তো অলওয়েজই ফিক্স থাকে, আপনার স্ট্রাকচার বানাই ফেলার পরে পোল সংখ্যা তো ফিক্সড হয়েই যাবে। তো এরপরে হচ্ছে আপনার ওই রোটেশনের স্পিড যেটা RPM এ থাকে, এম, সেটা আপনার ফিক্সডই রাখতে হবে। এখন লোড যদি হঠাৎ করে বেড়ে যায়, হ্যাঁ, লোড বেড়ে গেলে তাহলে কি হচ্ছে, আমার এই অ্যাঙ্গেলটা আলফার মানটা বেড়ে যাইতেছে। আর আলফার মান যদি বেড়ে যায় তাহলে ওই যে আমি বললাম টর্কের মান বেড়ে যাবে, টর্কের মান বেড়ে যায় ও হচ্ছে স্পিডটাকে আবার বাড়ায় আগের জায়গাতে, কিছুক্ষণের মধ্যে সে আবার স্পিডটাকে আগের জায়গাতেই নিয়ে আসবে। তো এটাই হচ্ছে যে আমরা যদি একটা কনস্ট্যান্ট এক্সাইটেশন, এটার মানে হচ্ছে যে বললাম যে ফিল্ড সেম থাকবে, যার কারণে ই ভি যেটা সেই ইবিটাও হচ্ছে সেম থাকবে। তো এরকম কনস্ট্যান্ট এক্সাইটেশনের মধ্যে আমি যদি লোডকে ইনক্রিজ করি, তাহলে আমার শুধু নর্মালি অ্যাঙ্গেল গুলার মধ্যে চেঞ্জ আসবে, চেঞ্জ এসে আমার ফেজর ডায়াগ্রামে এরকম একটা চেঞ্জ আসবে, যে আগে এই কোণের মানগুলা ছোট ছিল, তারপরে লোড বাড়ানোর কারণে এই অ্যাঙ্গেল গুলা হচ্ছে বেড়ে গেছে। তো এটাই ছিল। তো আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে এই এই জায়গাতে, এই টপিকটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এইটার উপরে বোধহয় আপনাদের অ্যাসাইনমেন্টও একটা দেওয়া হয়েছে যে কনস্ট্যান্ট এক্সাইটেশনে যদি আমি লোডকে ইনক্রিজ করি তাহলে আসলে কি হতে পারে। তো আপনারা এই জিনিসটাই ফেজর ডায়াগ্রাম দুইটা আঁকার চেষ্টা করবেন, আর সাথে হচ্ছে আপনারা এই জিনিসটা তো মানে অনেক কিছু হয়তো লেখা আছে, আপনি একটু সামারি করে লেখার চেষ্টা করবেন, এই আর কি। আর অ্যাসাইনমেন্ট 1 এর কোশ্চেন মনে হয় দেওয়া ছিল যে কেন স্টার্টিং মেকানিজমের প্রয়োজন পড়ে। তো সেটা তো আমি আপনাদের প্রথম ক্লাসেই মানে গত ক্লাসেই বলছি যে কেন স্টার্টিং মেকানিজমের প্রয়োজন পড়ে। তো এই কথাগুলি, সিমিলার কথাগুলি এই জায়গার মধ্যে লেখা আছে। তো সেখানেও আপনারা চেষ্টা করবেন এই যেই ডায়াগ্রামটা দেওয়া আছে, সেই ডায়াগ্রামটা এঁকে তারপর একটু ডিসক্রাইব করার চেষ্টা করবেন। তো এই পর্যন্ত গেল। এরপরে আমাদের আজকে নেক্সট টপিক হচ্ছে কনস্ট্রাকশন অফ ভি কার্ভ। তো দেখেন, এই জায়গাতে ছিল হচ্ছে কি, যে আমার এক্সাইটেশনটাকে আমি কনস্ট্যান্ট রাখবো। হ্যাঁ, আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? মানে কেউ আসলে কোনো রেসপন্স করতেছে না, তো আমি বুঝতে পারতেছি না। Yes, ma'am. Yes. আচ্ছা, তো এখানে ছিল যে আমার এক্সাইটেশন যদি কনস্ট্যান্ট থাকে, মানে IF এর কোনো চেঞ্জ হবে না, যেটা তারও চেঞ্জ হবে না। তো এই অবস্থায় হচ্ছে যদি আমি লোডকে ইনক্রিজ করি তাহলে আসলে কি হতে পারে।
তো এখন আমি আসলে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমি এবার ফিল্ড কারেন্টটাকেই চেঞ্জ করে দিব। হ্যাঁ, আমি ফিল্ড কারেন্টটাকে চেঞ্জ করে করে দেখবো যে আমার আসলে সার্কিটে কি প্রভাব পড়ে। এটাই আমার দেখার বিষয়, যে আমি ফিল্ড কারেন্টকে চেঞ্জ করে দেখবো যে আমার কি তাতে স্পিড বাড়ে, নাকি হচ্ছে আমার আসলে মানে অন্য কোনো ধরনের কোনো প্রভাব এই জায়গার মধ্যে আসে। তো প্রথম কথা হচ্ছে স্পিড আসলে বাড়বে না। হ্যাঁ, আপনি যদি লোডকে ফিক্সড রাখেন, লোডকে যদি আপনি চেঞ্জও করেন, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, তাহলে প্রথম দিকে হয়তো একটু এলোমেলো হবে, যে স্পিড বেড়ে যাবে বা কমে যাবে, বাট কিছুক্ষণের মধ্যে সে আবার ওই অ্যাঙ্গেল গুলাকে রিঅ্যারেঞ্জ করে সে আবার আগের স্পিডটাকে সে নিয়ে নিবে। কারণ ফ্রিকোয়েন্সি তো আর কোনো চেঞ্জ সে করতে পারবে না, তো স্পিডেরও কোনো চেঞ্জ আসলে তার পক্ষে করা সম্ভব না। তো এখন লোড যদি কোনো চেঞ্জ না হয়, আপনার যদি আহ ওখানে ইয়ে চেঞ্জ না হয়, ওই যে পাওয়ারের যদি রিয়েল পাওয়ার যেটা যেটা আপনি আউটপুটে পাচ্ছেন, সেটার যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে এই অবস্থায় যদি আমি ফিল্ড কারেন্টটাকে চেঞ্জ করতে থাকি, মানে আমার এক্সাইটেশনকে চেঞ্জ করতে থাকি, তাহলে আমার সার্কিটে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে, এটা হচ্ছে দেখার বিষয় আর কি। তো এখানে যে জিনিসটা দেখা গেছে সেটা হচ্ছে, আপাতত আপনি এখানে চারটা গ্রাফ আঁকা, আপনি যে কোনো একটা দিয়েই শুরু করতে পারেন। চেঞ্জটা দেখেন যে আমি যদি ফিল্ড কারেন্ট বাড়াই, তাহলে প্রাথমিক অবস্থায় যে আর্মেচার কারেন্ট বা আর্মেচার কারেন্ট মানে হচ্ছে স্টেটর সাইডের যে কারেন্টটা আছে আই এ, সেই আই এর মানটা প্রথম দিকে কমতে থাকে। কমতে কমতে এই যে যখন সে জিরোতে মানে জিরো না অ্যাকচুয়ালি মিনিমাম, হ্যাঁ মিনিমামে চলে আসে। তারপরে আবার যদি এরপরও যদি আপনি ফিল্ড কারেন্ট বাড়াতে থাকেন, তখন হচ্ছে আস্তে আস্তে এই জিনিসটা আবার হচ্ছে বাড়তে থাকে। তো এখানে চারটা গ্রাফ হচ্ছে জাস্ট। ম্যাম বুঝতে পারি নাই। হ্যালো। জি ম্যাম বুঝতে পারি নাই, আবার একটু বলুন। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে বুঝতে পারেন নাই? এই যে আপনি বলতেছিলেন যে হচ্ছে ফিল্ড কারেন্ট আমি যখন হচ্ছে বাড়াইতে থাকবো, তখন হ্যাঁ, আর্মেচার কারেন্ট হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে, হ্যাঁ। এই আচ্ছা, আমি বিষয়টা তো মানে। টপিকটা কেবল শুরু করলাম, শেষ করতে দেন। আচ্ছা আচ্ছা। জি আচ্ছা, ম্যাম ঠিক তো আছে। যেটা প্রথমে খুব ব্রিফ সামারি যেটাকে বলে, যে ফিল্ড কারেন্ট যদি আমি প্রথম দিকে বাড়াই, তাহলে আর্মেচার কারেন্টটা হচ্ছে প্রথম দিকে কমতে থাকে, এবং একটা নির্দিষ্ট পয়েন্টে এসে সে হচ্ছে মিনিমাম বা একদম সবচেয়ে কম যেটা হওয়া পসিবল সেটা হবে। তারপর যদি আপনি ফিল্ড কারেন্ট আরো বাড়াতে থাকেন, তাহলে আর্মেচার কারেন্ট হচ্ছে আরো বাড়তে থাকে। তো এখানে হচ্ছে টোটাল চারটা গ্রাফ দেওয়া আছে, চারটা, হ্যাঁ, কার্ভ হচ্ছে দেওয়া আছে। তো চারটা কার্ভ হচ্ছে আপনার চার ধরনের লোডের জন্য। প্রথমটা হচ্ছে আপনার ফুল লোডের জন্য, তারপর হচ্ছে লোডের মান আরেকটু কমাইছে, কমায় বাট ফিক্সড রাখছে। যখন আপনার এই ভ্যালু দুইটা নিচে, যে ফিল্ড কারেন্ট বাড়ানোর সাথে আর্মেচার কারেন্টের কি পরিবর্তন হবে, আপনার লোড হচ্ছে শুরুতেই চেঞ্জ করছে, বাট এই ভ্যালুগুলো নেওয়ার সময় আর চেঞ্জ করে না। তো এরপর আপনি লোড কমালেন, তাতে হচ্ছে আপনার কারেন্ট আরো বাড়লো। তারপরে লোড হচ্ছে আরো কমালেন। তো ওই বিভিন্ন লোডের সাপেক্ষে আপনার চার ধরনের গ্রাফ আছে। বাট এখানে আমাদের প্রথম যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে, কেন ফিল্ড কারেন্ট বাড়ালে প্রথমে আমার আর্মেচার কারেন্টটা কমতে থাকে, এবং তারপর একটা নির্দিষ্ট পয়েন্টে আসার পরে সেটা আবার হচ্ছে বাড়তে থাকে। তো এই জিনিসটাও আহ আসলে বোঝানোর জন্য আপনাদের কষ্ট করে আসলে একটু চ্যাপম্যানের বই আপনাদের কাছে বোধহয় কন্টেন্টের ইয়েটাকে আপনাদেরকে দেওয়া হয় শুরুতে। আচ্ছা, ওকে। আপনাদের কাছে নাই থাকতে পারে, এটা কোনো অসুবিধা না। আমরা ওই ছবিটাতে চলে যাই। আচ্ছা, এইটা হচ্ছে সেই ছবিটা আর কি, যে যদি আমি ফিল্ড কারেন্টকে চেঞ্জ করতে থাকি তাহলে আসলে কি হতে পারে। এখন দেখেন, আপনি যদি ফিল্ড কারেন্টকে চেঞ্জ করতে থাকেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার এক্সাইটেশন বাড়বে, মানে আইএফ বাড়বে। আইএফ বাড়বে, আর আইএফ যদি বাড়ে তাহলে ইএ হচ্ছে বেড়ে যাবে। কিন্তু যেহেতু আপনার লোড সাইডে লোডের কোনো পরিবর্তন হচ্ছে না, সেই জন্য আপনার এই পি এর কোনো পরিবর্তন হবে না। মানে হচ্ছে পি এর পরিবর্তন হচ্ছে না, মানে আপনার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সেই দূরত্বের কোনো পরিবর্তন আসলে হবে না। তাহলে যদি আপনি দেখেন, ধরেন ফার্স্টে ই এ ওয়ান ছিল এটা, এবং তার সাথে আপনার ধরেন কোরেসপন্ডিং কারেন্ট ছিল এইটা। হুম, তাহলে এরপর যদি আপনার ওই যে ফিল্ড কারেন্ট যদি আপনি বাড়ান, তাহলে এই ই এ যেটা, সেটা তো আসলে চেঞ্জ হয়ে যাবে বা এটা বেড়ে যাবে।
তো বেড়ে গেলে ওকে যদি বাড়তেই হয় তাহলে এই লাইন বরাবরই ওকে আসলে বাড়তে হবে। তাহলে ও বেড়ে এখন স্লাইড করে এখানে চলে আসছে। তাহলে এখানে যদি সে চলে আসে, এখানে যদি চলে আসে, হ্যাঁ, তাহলে এইটার সাথে হচ্ছে আপনার এইটা আকার নিয়ম সিস্টেমটা আসলে এরকম যে ফার্স্টে আপনি হচ্ছে এটা আঁকলেন, দেন এটার সাথে তো আপনার এই জিনিসটা জয়েন করতেই হবে, হ্যাঁ। তো জয়েন করলে এই কারেন্টটা হবে এটার সাথে 90 ডিগ্রি অলওয়েজ। তাহলে এটার সাথে যদি আপনি 90 ডিগ্রি কারেন্ট আঁকতে চান তাহলে কারেন্টটা ডিরেক্টলি এই বরাবর চলে আসে। হুম। আচ্ছা, তাহলে কি হলো আপনার দেখেন, কারেন্টের ভ্যালুটা কিন্তু এই কমে গেল। হ্যাঁ, কারেন্টের ভ্যালু হচ্ছে কিছুটা কমে গেল। এবং ওই যে যেহেতু পি কনস্ট্যান্ট, অতএব এখান থেকে এই জায়গাটা কনস্ট্যান্ট রাখতে হবে। এই কনস্ট্যান্ট রাখার জন্য, আপনার লোড কনস্ট্যান্ট রাখার জন্য আপনার প্রথম দিকে এই কারেন্টের ভ্যালুটা কমে যাইতেছে। আচ্ছা, কমে গেল গিয়ে হচ্ছে এইখানে সর্বোচ্চ হলো, কারণ এখানে হচ্ছে আপনার ওই যে পাওয়ার ফ্যাক্টর যেটা, সে পাওয়ার ফ্যাক্টরে থিটার মানটা 0 হয়ে গেছে। দেন আপনার ওই কারেন্টটা আপনার ভোল্টেজের সাথে সেম ফেজে চলে আসছে। এবার যদি আপনি এক্সাইটেশন আরো বাড়ান, তাহলে কি হচ্ছে যে আপনার এই জায়গাতে যেই ইয়েটা ছিল, রিয়াক্টিভ কম্পোনেন্টটা ছিল, তার সাথে 90 ডিগ্রিতে থাকতে যে আপনার কারেন্টে এবার কিছুটা উপরে চলে আসবে, বা কারেন্টে এবার লিডিং হয়ে যাবে। তো লিডিং হয়ে যাওয়াতে আপনার দেখেন কিছুটা উপরের দিকে শিফট করছে, এবং সেই লিডিং পাওয়ার ফ্যাক্টরকে মেইনটেইন করার জন্য আপনার এখানে কোণের মান বেড়ে যে আই এর মানটাও হচ্ছে বেড়ে গেছে। তো এরপর আপনি যত বাড়াতে থাকবেন, হ্যাঁ, ওই যে এই থিটা ইকুয়াল টু 0 এই ভ্যালুটা পার হওয়ার পরে আপনি এক্সাইটেশন যত বাড়াবেন আপনার কারেন্ট লিডিং সাইডে তত বাড়তে থাকবে। উল্টা ভাবে আপনি এই মিনিমামটার পর আগে আপনি এক্সাইটেশন যত বেশি কমাবেন, এই ইন্টারনাল ভোল্টেজ ই এ যেটা, এর মান তত বেশি কমতে থাকবে। এবং তার সাথে আপনার হচ্ছে এই কারেন্টটা তত বেশি ল্যাগিং হইতে থাকবে। এবং এই নিচের দিকে নামার জন্য বা ল্যাগিং হওয়ার জন্য দেখেন আপনার কারেন্টের মানটাকে বেড়ে যাইতে হয়। এই জিনিসটাই আপনার এখানে একটা ছবির মাধ্যমে আহ দেখানো আছে। সেটা দেখায় কি? এই ছবির মাধ্যমে হচ্ছে আপনার দেওয়া আছে যে এই এই যে জিরোটা, এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে মেইনলি ওই যে যখন থিটা ইকুয়াল টু 0 হয়ে যায়, বা পাওয়ার ফ্যাক্টর যখন 1 হয়ে যায়। এই পাওয়ার ফ্যাক্টর 1 হওয়ার আগে আপনি এক্সাইটেশন যত কমাবেন, আপনার কি হবে যে আপনার ওই কারেন্টটা, আর্মেচার কারেন্টটা তত বেশি ল্যাগিং হইতে থাকবে। এই যে পিএফ হচ্ছে ল্যাগিং হতে থাকবে, এবং তার মানটা এই ল্যাগিং হওয়ার জন্যই তার মানটা হচ্ছে বাড়তে থাকবে। আবার মিনিমাম পয়েন্টের পরে আপনি যত কারেন্ট বাড়াতে থাকবেন আপনার পাওয়ার ফ্যাক্টর তত লিডিং সাইডে ওই কোণের মানটা বাড়তে থাকবে, আর কোণের মান বেড়ে যাওয়ার কারণে হচ্ছে আপনার ওই ম্যাগনিটিউড বা ভ্যালু যেটা সেটাও বাড়তে থাকবে। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলাই হচ্ছে আপনার এই জায়গার মধ্যে বাকিটা ডিসক্রাইব করে বলা আছে। এখন বলেন আপনাদের এই এই টপিকে কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম, পরীক্ষার খাতে কি ধরনের প্রশ্ন মানে কোশ্চেন থাকবে? এটা কি মানে আপনাকে কারণটা ব্যাখ্যা করতে হবে যে আহ ফিল্ড কারেন্ট হচ্ছে বাড়ার সাথে সাথে আর্মেচার কারেন্ট প্রথমে কমতে থাকে কেন, পরে বাড়তে থাকে কেন, আপনি ধরেন এই এরকম? গ্রাফটাকে ডিসক্রাইব করবেন, যে আপনি যে বলবেন যে আপনি একটা থিটা ইকুয়াল টু 0-র আগে আপনার ফিল্ড কারেন্ট যদি আপনি মানে এক্সাইটেশন এক্সাইটেশন যদি আপনি কমায় দেন তাহলে কারেন্টটা হচ্ছে ল্যাগিং হয়ে যায়। এবং সেখানে কোণের মান, ওই যে থিটা যেটা পাওয়ার ফ্যাক্টরের যে থিটা, সেই থিটার মান হচ্ছে ল্যাগিং সাইডে বাড়তে থাকে। এবং ল্যাগিং সাইডে বাড়তে থাকার জন্য আপনার হচ্ছে আর্মেচার কারেন্টটাও ল্যাগিং সাইডে বাড়তে থাকে। আবার যদি হচ্ছে কি আপনাদের ওই যে 0-র পরে সেটা হচ্ছে লিডিং সাইডে কোণের মান বাড়তে থাকে, এর জন্য আবার লিডিং সাইডে ওটার ভ্যালুটাও বাড়তে থাকে। এখন আপনারা যদি চান সেক্ষেত্রে আমি হচ্ছে এই যে ক্যাপম্যানের বই থেকে যে ডায়াগ্রামটা আপনাদেরকে দেখালাম সেটা আমি আপনাদেরকে জিসিআর এ জাস্ট স্ক্রিনশট নিয়ে আপলোড করে দিতে পারি, যদি আপনারা মনে করেন এটা আপনাদের বুঝতে হেল্প করবে। কারণ এখানে আসলে কিছু দেওয়া নাই তো, তো বুঝতে একটু অসুবিধা হতে পারে।
সেটা জি ম্যাম, ভেবেই ওই আমি দুইটা ডায়াগ্রামে দিয়েন, এইটা এবং আগেরটাও দিয়েন। আহ মানে এইটা তো আপনাদেরকে অলরেডি ডিসিআর দেওয়া হয়েই গেছে, এটা দেওয়া হয় আচ্ছা। না, মানে এই ছবিটা দেওয়া হয় না। সেক্ষেত্রে আপনাদেরকে তো আমি এই ছবিটা পড়ালাম, আর হচ্ছে যে উপরে আরেকটা ছবি ছিল, এই যে এইটা, এইটা হচ্ছে দেখালাম। তো এটা করা যেতে পারে যে এই ছবি দুটো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, বাট এইটা আসলে অত লাগে না। হ্যাঁ, এইটার থেকে আসলে এটাই বেশি, মানে এটা তো আসলে সার্কিট টার্কিট বা ফেজর ডায়াগ্রাম, ওইখানে তো তাও একটা ফেজর ডায়াগ্রাম দেওয়া ছিল। এই যে এটা, এই ফেজর ডায়াগ্রামটা দেখে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। বাট এখানে যেহেতু কোনো ফেজর ডায়াগ্রাম দেওয়া ছিল না, সেজন্য আমার মনে হচ্ছিল যে ফেজর ডায়াগ্রাম দেখালে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আচ্ছা, আর কারো কোথাও কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা রেকর্ডিংসটা অফ করে আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু কথা আছে, সেগুলা হচ্ছে আমরা তাহলে বলি। ঠিক আছে? টপিকের ব্যাপারে আজকে যেগুলো পড়ালাম সেগুলো বুঝি নাই কোনো জায়গায়, এমন কোনো প্রশ্ন থাকলে আপনারা এখনো সময় আছে করতে পারেন। ম্যাম, আমাদের আসলে মানে কোন কোন টপিক ফাইনালে থাকবে একটু লিখে দেয়া যাবে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি যে এই টপিক গুলাতে আপনাদের কোনো সমস্যা নেই, তাহলে আমি শেয়ারিং বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, তো এখন আসি একটা একটা করে কথা, আমাদের যেহেতু আর অল্প সময় আছে, অল্প সময়ের মধ্যে প্রথম কথা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আমি একটা একটা করে বলতেছি। প্রথম কথা হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদেরকে দুইটা প্রশ্ন অ্যাসাইনমেন্ট আকারে দেওয়া হয়েছে। আহ সেটা আপনারা হাতে লিখে হার্ড কপি হচ্ছে আমাকে জমা দিবেন। এবং আমি এম, এরকম কথা শুনছি যে আপনারা নাকি অনেকে মানে একজনের অ্যাসাইনমেন্ট অন্যজন ফটোকপি করে জমা দিয়ে দেন। এই ধরনের কাজগুলো হচ্ছে আমার সাথে করবেন না, কারণ সেক্ষেত্রে মানে ওটা তো করে আসলে কোনো লাভ নাই, কারণ আপনি তো আলটিমেটলি আপনি জিরোই পাবেন। আর ফটোকপি করাইতেও তো আসলে টাকার একটা খরচ হয়, শুধু শুধু সেই খরচটা করার কি প্রয়োজন, তা থেকে আপনি অ্যাসাইনমেন্টই জমা দিয়েন না, এরকম আর কি ব্যাপার। তো ওটাতে আপনি একটা কোনো মার্কসই পাবেন না, আমি কোনো কনসিডারই করবো না সেই জিনিসটা। আর হাতে লিখে যদি আপনি 2 লাইনও জমা দেন, তাও সেটা আমি পড়ে বোঝার চেষ্টা করব যে আপনি আসলে ইফোর্ট দিচ্ছেন কিনা, সেক্ষেত্রে অবশ্যই আপনি কিছু মার্কস পাবেন। তাই চেষ্টা করবেন যার যারটা শেষে হাতে লিখে জমা দেওয়া। আহ এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে শুক্রবারে হচ্ছে আমি অফিসে যাচ্ছি না, তো সেই জন্য আপনারা এ সেকশনের সিআর এর কাছে, এ সেকশনের সবাই অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন। টিচার্স রুমে এসে কেউ ভিড় করবেন না, যেহেতু আমি থাকবো না, অতএব এটা অন্যদের একটা ডিস্টার্বের কারণ হতে পারে। তো আপনারা কেউ ইন্ডিভিজুয়ালি টিচার্স রুমে এসে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা যার যার সেকশনে তারা তারা হচ্ছে সেই সেকশনের সিআর এর কাছে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন। আপনারা একদম সন্ধ্যা 7টায় যদি আপনাদের লাস্ট ক্লাস হয়, সন্ধ্যা 7টাতেও আপনারা চাইলে সবারটা নিয়ে একসাথে আমার ডেস্কে, ওই যে মাহাদিউল ইসলাম স্যারের যে ডেস্কটা আছে ওটাতে এখন আমি বসি, তো ওখানে এসে আপনি জমা দিয়ে যেতে পারবেন, অথবা টিচার্স রুমে যেয়ে কাউকে বললেই হবে যে আমার ডেস্ক কোথায়। তো এসে আপনার সিআর এসে আমাকে মানে ওই ডেস্কে এসে অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে রেখে যাবে, এই আর কি। ওকে ম্যাম। আচ্ছা, এটা গেল। তো এরপরে হচ্ছে আপনাদের নেক্সট আর টপিক আছে বোধহয় একটা, হ্যাঁ একটা কি ডেট, একটার মতো আর টপিক আছে, সেটা তো নেক্সট শনিবারের ক্লাসে আমি হচ্ছে পড়াইয়েই ফেলবো। তো ওই ক্লাস